প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। রাম রান্নাঘরের ঠিক পেছনে গিয়ে যেখানে সেই সবজিগুলো আধ খাওয়া অবস্থায় পড়েছিল সেখানে গিয়ে মাটি খুঁড়ে সব পচে যাওয়া নোংরা সবজি, ডিমের খোলস, মাছের আঁশ খেতে থাকলো পাগলের মতো। সবকিছু খাওয়া শেষে রাম নিজের ধারালো নখ দিয়ে তার নিজের চোখ দুটো খুবলে তুলে নিয়ে নিজের মুখে পুড়ে দিল। দীপক এই দৃশ্য দেখে নিজেকে আর কিছুতেই ঠিক রাখতে পারল না। আজ আপনাদের জন্য রয়েছে অর্পিতা মজুমদারের কলমে অভিশপ্ত রাত। শুনতে থাকুন আজকের গল্প। দীপক পেশায় একজন পোস্টমাস্টার। খুব বেশি দিন হয়নি সে চাকরি পেয়েছে। অনেক খাটুনির পর পড়াশোনা করে সে চাকরি পেয়েছে। বয়স প্রায় 30 কি 32 হবে। বর্তমানে দীপক অবিবাহিত। অবশেষে পোস্টমাস্টারের চাকরিটা পেয়ে গেলাম। এইবার মনে হয় একটু সুখের মুখ দেখতে পাবো। উফ। দীপক যখন খুব ছোট তার বাবা প্যারালাইসিস হয়ে 2 বছরের মধ্যেই মারা যান এবং দীপকের মা বছর 4 হয়েছে মারা গেছেন। সে টিউশনি করেই নিজের খরচটুকু চালিয়ে নেয়। কিন্তু এবার অনেক পরিশ্রমের ফলে অবশেষে সে পোস্টমাস্টারের চাকরিটা পেয়েছে। তখন দীপক ঘরে বসে একটি গল্পের বই পড়ছে। ঠিক এমন সময়, আপনি দীপক দাস? আগে আমার নামই দীপক দাস। নিন চিঠি, আর এই জায়গায় একটা স্বাক্ষর করে দিন। পিয়নের থেকে কলমটি নিয়ে দীপক একটি খাতায় স্বাক্ষর করে দিল। তারপর সাদা খামে মোড়া চিঠিটি নিয়ে সে ঘরে চলে গেল। চিঠিটি দীপক খুলতেই, আরে এটা তো আমার জয়নিং লেটার, কিন্তু এটা কোথায়? প্রতাপগড়ে পোস্টিং। যাই হোক, চাকরিটা পেয়েছি এই বড় ব্যাপার। আগামীকালই আমাকে অনেক ভোরবেলা বাস ধরতে রওনা দিতে হবে। দীপক তার সব প্রয়োজনীয় জিনিস ও জামা কাপড় গুছিয়ে নিয়ে একদম ভোরে বাস ধরে রওনা হলো প্রতাপগড়ের উদ্দেশ্যে। তখন দুপুর গড়িয়ে প্রায় 4টে মতো বাজে। রাস্তায় জ্যাম থাকায় বাসও লেট করে ফেলেছে। দীপকের চোখটা লেগে এসেছিল। কন্ডাক্টরের গলার জোরালো শব্দে সে সজাগ হয়ে দেখল বাসে সে, কন্ডাক্টর, ড্রাইভার এই একজন যাত্রী ছাড়া আর কেউ নেই। তার বুকটা কেমন কেঁপে উঠল। এ কি, কেউ নেই বাসে? আমি আর উনি দুজন মাত্র। আরে ও দাদা, আর কতক্ষণ বসে থাকবে? এবার উঠুন। কিন্তু প্রতাপগড় তো এখনো আসেনি, এটা তো গোরাজাপুর। আরে ও দাদা উঠুন। আরে বাবা, এটাই তো শেষ স্টপেজ, এরপর বাস আর থাকবে না। উঠুন উঠুন। কিন্তু কে, কেন? মানে আর সব লোক বাস থেকে নেমেই বা? কথা শেষ হওয়ার আগেই কন্ডাক্টর বলে উঠল, আরে মশাই, ওই প্রতাপগড়ে কোনো মানুষ যায় নাকি? সে তো যাক, সব কথা। আপনি নামুন, তারপর ভ্যান ধরে রিক্সা ধরে চলে যাবেন, ঠিক আছে? কন্ডাক্টরের কথায় দীপক একটু চমকে উঠল বটে, তবুও তার জোর জবরদস্তিতে নেমে যেতে হলো আর কি। কি আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারলাম না। যাকে এখন কিভাবে পৌঁছবো সেটাই বড় কথা। দীপক তার ব্যাগটা কাঁধের একপাশে ঝুলিয়ে রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলো। উফ, এখন আমি রিক্সা পাই কোথায়? কোথাও তো একটা জনমানব বা কোনো যানবাহন কিছুই দেখতে পাচ্ছি না। আরও কিছু দূর এগিয়ে যেতেই দীপকের চোখে পড়ল একটা রিক্সা। ওই তো একটা রিক্সা, যাই ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। দীপক রিক্সাওয়ালার দিকে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, দাদা, ও দাদা,
হ্যাঁ দাদা বলুন, কোথায় যাবেন? বলছি ওই আমাকে একটু ওই প্রতাপগড় পৌঁছে দেবেন? প্রতাপনগর? কিছুক্ষণ ভেবে নেওয়ার পরে রিকশাওয়ালা বললেন, আচ্ছা বেশ, চলুন। দীপক মনে মনে বলতে থাকে, এ তো দেখি দিব্যি রাজি হয়ে গেল উনি। তবে কন্ডাক্টরটা... ও দাদা, চলে এসেছি, নেমে পড়ুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাই প্রতাপগড়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত হয়েছে আপনার দাদা? 30 টাকা। তারপর দীপক তার পকেট থেকে 30 টাকা বের করে দিলেন রিকশাওয়ালাকে এবং সে তার রিকশা নিয়ে চলে গেলেন। এবার একটা থাকার বন্দোবস্ত করতে হবে। ওই তো একটা চায়ের দোকান, যাই গিয়ে আগে একটু চা খেয়ে হাত মুখটা ওখানেই ধুয়ে নিই। একটা ছোট্ট খড়ের ছাউনি দেওয়া 4 দেওয়াল বেড়া দ্বারা পরিবেষ্টিত একটি চায়ের দোকানের দিকে এগিয়ে যেতে থাকলো দীপক। উফ বাবা, ঘড়ির কাঁটায়ও প্রায় 4:40 হয়ে গেছে। বলছি দাদা, একটা চা দেবেন তো? চায়ের দোকানে সাদা ধুতি ও ধূসর রঙের পাঞ্জাবি পরিহিত একজন মধ্যবয়স্ক ভদ্রলোক লক্ষ্য করেছিলেন দীপককে। সে তার কৌতূহল ভেঙে দীপককে জিজ্ঞাসা করেই ফেললেন, আচ্ছা, কিছু মনে না করলে একখানি কথা বলবো? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আচ্ছা, আপনি কি দীপকবাবু পোস্টমাস্টারের চাকরিতে নতুন জয়েন করেছেন? যাক, রক্ষে, তাহলে ঠিক মানুষকেই ধরেছি। নিন নিন, চলুন আমার সঙ্গে। আপনার যেন কোনো অসুবিধা না হয় সেটি দেখার দায়িত্ব আমার। হ্যাঁ, আরে আরে দেখেছেন, নামটাই বলা হয়নি। হ্যাঁ, কি কাণ্ড বলুন তো। নমস্কার, আমার নাম রাধাকান্ত বন্দ্যোপাধ্যায়। আমিও পোস্ট অফিসে হেডমাস্টার ছিলাম, বর্তমানে অবসর গ্রহণ করেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, চলুন। তারপর দীপক রাধাকান্ত বাবুর সঙ্গে যেতে থাকলেন। কিছুটা পথ হাঁটার পরে তারা রাধাকান্ত বাবুর বাড়ি এসে পৌঁছালেন। আজকে রাতটা আমার বাড়িতেই কাটিয়ে দিন, বুঝলেন? তারপর কালকে আপনার জন্য যেখানে থাকার ব্যবস্থা করেছি সেখানে নিয়ে যাব। হ্যাঁ আচ্ছা বেশ, কোনো অসুবিধা নেই। আর আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন, এটাই অনেক। সেদিন দীপক রাতে অল্প কিছু খাবার খেয়ে রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা, বাহ, চারিদিকে পরিবেশটা বেশ দারুণ তো। আরে দীপক বাবু যে, ঘুম ভেঙে গেল? হ্যাঁ, এই আর কি। তাহলে হাত মুখ ধুয়ে নিন, তারপর ওই বাড়িতে আপনাকে নিয়ে যাব। হ্যাঁ নিশ্চয়ই। দীপক হাত মুখ ধুয়ে 1 কাপ চা খেয়ে রওনা হলো রাধাকান্ত বাবুর সঙ্গে। পথে যেতে যেতে রাধাকান্ত বাবু বললেন, এই যে পোস্ট অফিসটা এইখানে, অনেক পুরনো অফিস, বুঝতেই পারছেন। চিঠিপত্র খুব একটা আসে না, আর আসলে পিয়নকে খবর দিয়ে দেবেন, আপনার ওপর বেশি চাপ বর্তাবে না। আরে না না, ঠিক আছে। আসুন আসুন। দীপক গিয়ে পৌঁছালো এক বিশাল জমিদার বাড়ির সামনে। এটা? হ্যাঁ, এই জমিদার বাড়িতেই আপনার থাকার বন্দোবস্ত করা হয়েছে। হ্যাঁ, আসলে এটা আমার ঠাকুর দাদার আমলের বাড়ি। এই প্রতাপগড়ের জমিদার ছিলেন আমার প্রপিতামহ। তারপর সবাই মারা যাওয়ার পর আপাতত এই বাড়িটা আমার নামেই বলা চলে। ফাঁকাই পড়ে থাকে জানেন, মাঝে মধ্যে একটু আধটু পরিষ্কার করা হয়, এই আর কি। তবে চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। মনে মনে দীপকের বেশ ভালোই লাগলো। এমন জমিদার বাড়িতে নিজে একা রাজ করবে সে কখনো কল্পনাও করেনি। তাহলে আমি চলি, কোনো অসুবিধা হলে আমায় জানাবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর রাধাকান্ত বাবু দীপককে সব বুঝিয়ে দিয়ে নিজে বাড়ি ফিরে গেলেন। তারপর দীপক হাত মুখ ধুয়ে একটু পরিষ্কার হয়ে নিল। পরের দিন সকালে প্রায় মাস খানেকের বাজার করে রাখলাম, আশা করি আর কোনো অসুবিধে হবে না। যাই, এবার একটু পোস্ট অফিসের দিকে যাই। দীপক বেরিয়ে পড়ল পোস্ট অফিসের দিকে। সেখানে গিয়ে সে দেখল একটিও চিঠি নেই। অগত্যা সে নিজের স্থানে ফিরে আসতে থাকে। একটাও চিঠিপত্র আসেনি। ওই রাধাকান্তবাবু ঠিকই বলেছিলেন।
বাড়ি ফিরে খেয়ে দিয়ে একটু গাটা এলিয়েছে দীপক। ঠিক এই রকম সময় দরজায় কেউ যেন ঠক ঠক করে উঠল। কি ব্যাপার, এই ভর দুপুরে কি আবার ওই রাধাকান্ত বাবু এলেন? যাই দেখি। দরজা খুলতেই একজন অপরিচিত ব্যক্তি, পরিষ্কার একটা সাদা ধুতি ও পাজামা পরনে, মুখখানি একদম চকচক করছে, এত ফর্সা, ডান হাতে একটা কালো চামড়ার ঘড়ি। বললেন, নমস্কার, আমি সুকান্ত পাল। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, না চেনারই কথা। আসলে আমি এই গ্রামের প্রধান। রাধাকান্তবাবুর মুখ থেকে সবটা শুনলাম, তাই একবার দেখা করতে এলাম আপনার সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, চলুন না, ভিতরে চলুন। না না, আজ আর ভেতরে যাব না। আপনি বরং আমার বাড়ি আজ বিকেলে আসুন। হ্যাঁ, গল্প হবে, আড্ডা হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় যাব। আচ্ছা, ঠিকানাটা বলে দিই। আপনার পোস্ট অফিসের ডান দিক দিয়ে যে গলিটা চলে যাচ্ছে, ওখানে একটু এগিয়ে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে আমার ঠিকানাটা। আচ্ছা বেশ বেশ, নিশ্চয়ই যাব। তাহলে দীপকবাবু, আজ আমি চললাম। আসবেন কিন্তু অবশ্যই বিকেলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর সুকান্তবাবু চলে গেলেন। এদিকে দীপক ভাবল, গ্রামের প্রধান বলে কথা, সে যখন বারবার করে বলেছেন আজ বিকেলে দীপক তার বাড়ি যাবে, তখন বিকেল প্রায় 5:45। দীপক তৈরি হচ্ছেন সুকান্তবাবুর বাড়ি যাবে বলে। মধুমালতী ডাকে আয় লালা। আরে এ তো প্রচণ্ড বাতাস, আকাশ যে পুরো কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। সর্বনাশ, ঝড় উঠবে মনে হচ্ছে। থাক, আজ আর ওই সুকান্ত বাবুর বাড়ি গিয়ে লাভ নেই। ঠিক কথাটা শেষ করা মাত্রই শুরু হলো বিশাল ঝড়। পুরো জমিদার বাড়ি অন্ধকারে ছেয়ে এলো, এক ফোঁটা আলোর দেখা মিলল না। যা, মোমবাতিটা ও এই তো। একটি দেশলাই কাঠি ঠুকে দীপক মোমবাতিটা জ্বালিয়ে দিল। মোমবাতিটি হাতে নিয়ে দীপক সিঁড়ি দিয়ে ওপরের ঘরের জানলাগুলো তখন বন্ধ করতে যাবে, এমন সময় কোনো একজন মেয়ের কণ্ঠে বলে উঠল, চলে যা, এই বাড়ি ছেড়ে তুই চলে যা, না হলে তোর ঘোর বিপদ। হ্যাঁ, কে কে? দীপকের বুকটা মুহূর্তে কেঁপে উঠল, কিন্তু সে আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। নিজের মনের ভুল ভেবে সে আবারও সিঁড়ি বেয়ে উঠতে থাকে, কিন্তু হঠাৎই পায়ের মধ্যে কি যেন একটা বিঁধল। ওহ, কি এটা? দীপক নিচু হয়ে জিনিসটা হাতে তুলে নিয়ে মোমবাতির আলোতে দেখল একটা সাদা রঙের ঝিনুকের চুলের কাঁটা। আরে এটা তো একটা চুলের কাঁটা, এখানে কোথা থেকে এলো কি জানি, হাওয়ার সাথে উড়ে টুড়েও আসতে পারে। দীপক সেই চুলের কাঁটাটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কিছুদিন পর এই গ্রামে কি এমন একটা লোকও নেই যার বাড়িতে চিঠির মাধ্যমে খবর আসে? কি জানি। যাই হোক, আজ সুকান্ত বাবুর বাড়ি যেতেই হবে। অনেক দিন হলো আমাকে ভুলে গেছে, না গেলে এবার হয়তো উনি খারাপ ভাববে আমায়। দীপক সেদিন সন্ধেবেলা আর কাল বিলম্ব না করে রওনা হলো সুকান্ত বাবুর বাড়ি। সুকান্ত বাবু, ও সুকান্ত বাবু, বাড়ি আছেন নাকি? আরে দীপক বাবু যে, আসুন আসুন, বসুন। এই শুনছো, দীপক বাবু এসেছেন, ওনার জন্য কিছু খাওয়ার দাওয়ার বন্দোবস্ত করো। আরে আরে না না, এতটা ব্যস্ত হবেন না প্লিজ। আরে ঠিক আছে, তারপর বলুন, ওই বাড়িতে আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? সুকান্তবাবুর এই কথাটা শুনে দীপক একটু চিন্তিত হলো। অসুবিধে বলতে ঠিক বুঝলাম না সুকান্ত বাবু, অসুবিধা কেন হতে যাবে? না মানে সেরকম কিছু না। সুকান্তবাবুর কথা শুনেই কেমন একটা খটকা লাগলো দীপকের মনে। আরে বলুনই না।
আসলে দীপকবাবু, এই কথাটা বলার জন্যই আমি আপনাকে আমার বাড়িতে ডেকেছি। আচ্ছা, কোন কথাটা? আসলে রাধাকান্তবাবুর ওই পুরনো জমিদার বাড়ির একটি রহস্য আছে। রহস্য? ঠিক কি রহস্য? ঠিক এমন সময় সুকান্তবাবুর স্ত্রী এসে বললেন, এই নিন, সামান্য কিছু আয়োজন করতে পেরেছি। এ বাবা, না না, এটা সামান্য কোথায়? আর তাছাড়া এত খাবার আমি খেতে পারবো বলে মনে হচ্ছে না। আরে খানই না, ঠিক পারবেন, খান তো। বেশ, আমি ভিতরে গেলাম, কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিও। আচ্ছা। সুকান্তবাবুর বউ ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর, হ্যাঁ সুকান্তবাবু, ওই আপনি কি যেন একটা বলছিলেন ওই বাড়িটার ব্যাপারে। ওই বাড়িটা ঠিক ভালো নয়। সুকান্তবাবু তার কথাটা শুরু করতে যাবেন, ঠিক এই রকম সময় একটা দমকা বাতাস যেন তার শরীর ঘেঁষে স্পর্শ করে বেরিয়ে গেল। সুকান্তবাবু হঠাৎ কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন। কি ব্যাপার সুকান্তবাবু, আপনি থেমে গেলেন কেন? বলুন। না 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 না, আমি বলতে পারবো না। ও আমাকে জানান দিচ্ছে, আমি আমি ঠিক বলতে পারবো না। আপনি এরকম আতঙ্কিত হয়ে গেলেন কেন সুকান্তবাবু? আপনি নির্দ্বিধায় বলুন আমাকে। আচ্ছা, ওই বাড়িটা ঠিক কোন দিক থেকে ভালো না? আসলে আসলে একটা রহস্য আছে। যেমন? বেশ কিছু বছর আগে, তখন গ্রামে আমার খুব নাম ডাক। একদিন জগা নামের একটা চাষি আমার কাছে এসে বলল, বাবু বাবু, আপনি আপনি আমাদের বাঁচান, এভাবে এভাবে চলতে থাকলে সে মাঠে মারা পড়বো। কেন, কি হয়েছে জগা? মাঠে দুপুরবেলা রোজ ছাগল দিয়ে যায় ঘাস খাইতে। শুধু শুধু আমি না, আরও চাষিরাও তাদের পোষ্য প্রাণীগুলোকে দিয়ে যায়। কিন্তু বিকালবেলা এসে দেখি আর নাই, আর নাই, কেবল পড়ে আছে তাদের শাল চামড়াগুলা। কি বলছো কি? এ আবার হয় নাকি? নিশ্চয়ই তোমাদের কিছু ভুল হচ্ছে। না না না, কিছু ভুল হচ্ছে না বাবু। আজকে আজকে না হয় আপনি থেকে দেখবেন। হ্যাঁ, যদি বিশ্বাস না হয়, কই দেখি, চলো তবে। তারপর সেদিন আমি দুপুরবেলা পাহারা দিতে থাকলাম, আর সেই মাঠটি ছিল জমিদার বাড়ির ঠিক পেছনে। আমি আর জগা জমিদার বাড়ির এক কোণায় দাঁড়িয়ে দেখতে থাকলাম। হঠাৎ দেখতে পেলাম এক ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর দৃশ্য? মানে কি দৃশ্য? ওই দৃশ্য আমি জীবনেও ভুলতে পারবো না। আমিও জগা যা দেখলাম। কথাগুলো বলতে বলতে সুকান্তবাবুর মুখ চোখ যেন ঘামতে থাকলো ক্রমশ। সে একটু থতমত অবস্থায় একটি রুমাল দিয়ে নিজের মুখ মুছে নিয়ে বলল, জমিদার বাড়ি থেকে ক্রমশ একটি কালো ধোঁয়া ধেয়ে এলো মাঠের দিকে। তারপর কালো ধোঁয়াটা মাঠের তলায় মিলিয়ে গিয়ে একটা বিকট। আরে থামলেন কেন সুকান্তবাবু? বলুন, তারপর কি হলো? একটা আধ পোড়া মাংস খুবলানো পা উঠে এলো মাটি থেকে। সেই পা মানুষের নাকি কোনো দানবীর তা বলতে পারবো না। ধারালো নখ, চামড়াগুলো যেন তার খুলে খুলে পড়ছে। সেই বিশাল পা ছাগল দুটিকে পেঁচিয়ে ধরে মাটির তলায় টেনে নিয়ে গেল। সেই দৃশ্য দেখে জগা এগিয়ে যাবে, ঠিক এমন সময় আমি ওর হাতটা চেপে ধরে বললাম, কোথাও যেও না, এখানে দাঁড়াও জগা। কিছুক্ষণ পর মাটির উপর ছাগলের কিছু চামড়া পড়ে থাকতে দেখলাম, আর ওই ধোঁয়াটা আবারও ক্রমশ মাটি থেকে উঠে এসে মিলিয়ে গেল জমিদার বাড়িতে। এতক্ষণ সুকান্তবাবুর কথা বলাগুলো শুনছিল দীপক। মানে হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছি না সুকান্তবাবু। এরকম বিরল ঘটনা তো আমি প্রথমবার শুনলাম। এরকম যে হয় তা এই প্রথমবার জানলাম আমি। হ্যাঁ, আমি আমার কথাটা বললাম।
এবার বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যাপার। যাই হোক, আচ্ছা সুকান্তবাবু, আজ উঠি তাহলে, রাতও বেশ খানিকটা হয়ে গেছে। আচ্ছা বেশ, আসুন। দীপকবাবু সুকান্তবাবুর বাড়ি থেকে বেরিয়ে রওনা হলেন নিজের গন্তব্যের দিকে। ঘড়ির কাঁটায় তখন প্রায় 9:30 বাজে। এই রে, বেশ রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরতেও হবে। অন্ধকার পথ ধরে দীপক নিজের মনে হেঁটে যেতে থাকল। লোকজন পুরো জনশূন্য বললেই চলে। হঠাৎ চলে যা, এই বাড়ি ছেড়ে তুই চলে যা, না হলে তোর ঘোর বিপদ। কে 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 বললে কথাটা? এরকমই তো সেদিন শুনেছিলাম ঠিক। তবে কি আমার মনের ভুল? চট করে দীপক পেছন ফিরে তাকালো। তাকিয়ে দেখল ঘন অন্ধকার ছাড়া আর কিছুই নেই। অগত্যা সে নিজের মনে একটু সংশয় নিয়ে ফিরে গেল। ওফ, এত কিছু আজ খেয়ে এসেছি না, আজ আর কিছু রান্না করব না, থাক, একদম কাল সকালে রান্না চাপাবো। যাই হোক, শুয়ে পড়ি। দীপক ঘরে ঢুকতে যাবে ঠিক এরকম সময় পাটা তার কেমন যেন ভিজে ভিজে লাগলো। এ কি, পায়ের তলায় আবার কি এমন ঠান্ডা অনুভব হচ্ছে কেন? মোমবাতির আলোটা সে নিচের দিকে নিয়ে যা দেখল, তারপর সে তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না। সে দেখল মেঝে পুরো রক্তে ভেসে যাচ্ছে। সেই দৃশ্য দেখে দীপক আঁতকে উঠল। এ কি, এ তো রক্ত। এখানে রক্ত এলো কোথা থেকে? বড় মুহূর্তেই দীপক আবারও তাকিয়ে দেখে, না, সেখানে কিছুই নেই। এ কি, এইমাত্র যে দেখলাম এখানে রক্তে ভেসে যাচ্ছে, আমি তো নিজের চোখে দেখলাম। তবে কি আমি ভুল দেখলাম? কি হচ্ছে এসব আমার সাথে? ও, এইবার বুঝতে পেরেছি সুকান্তবাবুর কথাগুলো আমার ব্রেনের মধ্যে সোজা আঘাত করছে। না না, আমার মনে হয় একটু বিশ্রামের প্রয়োজন। এই বলে দীপক বিছানায় নিজের গাটা এলিয়ে দিল। সকাল হতে না হতে সূর্যের আলো মুখে পড়তেই ঘুমটা ভেঙে গেল দীপকের। এইবার একটু সচল লাগছে নিজেকে। সিঁড়ি দিয়ে নিচে নেমে রান্নাঘরের দিকে যেতেই অবাক কাণ্ড। এ কি, এত বাজার করে রাখলাম সেদিন, সব কোথায় গেল? ইঁদুর টিদুর আবার টেনে নিয়ে গেল নাকি? সাথে দীপকের নাকে আসতে থাকলো একটা ভ্যাপসা পচা গন্ধ। এটা কিসের গন্ধ? কোথা থেকে বা আসছে কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে গন্ধটা ওই দিক থেকে আসছে। দীপক জমিদার বাড়ির রান্নাঘরের পেছন দিকে যেতে লাগলো। ওই তো গন্ধটা ওখান থেকেই মনে হয় আসছে। তারপর কাছে গিয়ে দীপক যা দেখল তাতে তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল বটে। সে দেখল রান্নাঘরের ঠিক পেছনে এক জায়গায় জড়ো হয়ে আছে সব সবজি, চাল, ডিম, তাও আধ খাওয়া অবস্থায়। সেগুলোর ভেতরটা কেমন কালো হয়ে গেছে। সাথে সাথে সে দেখতে পেল মাটির মধ্যে কি যেন ধোঁয়া আকারে মিলিয়ে যাচ্ছে ক্রমশ। ওটা কি? দীপক খুব ভয়ে ভয়ে তার চোখটা নিচু করে মাটির সাথে মিলিয়ে সেই দিকে দেখতে থাকলো। আর ঠিক তখনই সেই পা তৎক্ষণাৎ দীপক উঠে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। এটা আমি কি দেখলাম? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তবে কি সুকান্তবাবু যে কথাটা বলেছেন সেটা? না না না, দীপক শান্ত হ। তুই সব কি ভাবছিস? মনে হচ্ছে সুকান্তবাবুর ওইসব ভুলভাল কথাই আমার মাথায় চেপে বসছে।
এসব ভাবনা চিন্তা ঘিরে ধরছে আমায়। দীপক কিছুক্ষণ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল এবং তারপর, এখান থেকেই বড্ড দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু প্রশ্ন একটাই যে এইসব কাজকর্ম কার? ঠিক এমন সময় পেছন দিক থেকে এসে দীপকের কাঁধে একজন হাত রাখল। কেঁপে উঠল দীপক। এই কে? কে বাবু? আমি। কে আপনি? একজন রুক্ষ চেহারার, রোগা পাটকাঠির মতো শীর্ণ শরীর, গায়ের রং একদম কুচকুচে কালো বলা চলে, চোখের নিচে বড় বড় গর্ত, আর চোয়ালগুলো থেকে যেন হাড় বেরিয়ে আসছে তার। দেখলে মনে হবে দীর্ঘদিন অনাহারে ভুগছে এক মৃতপ্রায় ব্যক্তি। কে বাবু? আমাকে রাধাকান্ত বাবু পাঠালেন আপনার বাড়ির একটু রান্না বান্না করে ঘর ফর গুছিয়ে দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, রাধাকান্তবাবু আবার আমার জন্য? বেশ বেশ, তুমি ভেতরে যাও। কিন্তু বাজারও তো নেই আমার। আমি করে এনেছি, ওখানে বারান্দায় রেখে আপনার এদিকে খুঁজতেছিলাম। আচ্ছা বেশ বেশ, চলো তবে। সকালবেলা খাওয়া দাওয়া সেরে যথারীতি খবরের কাগজ নিয়ে বসল দীপক, এবং দুপুর গড়িয়ে আসতেই সে স্নান করে গাটা একটু বিছানায় এলিয়ে দিল। দীপকের মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছে না সুকান্ত বাবুর বলা ওই কথাগুলো। কি যে হচ্ছে কি জানি, আমারও কেমন একটা। সেদিন ভরা অমাবস্যার রাত, চারিদিকে ঘন অন্ধকার, তার মধ্যে বইছে মৃদু মন্দ বাতাস। দীপক একটু আরাম কেদারা নিয়ে তখন ছাদের ওপর বসে। হঠাৎ তার মনে হলো রামকে এক কাপ চা করে নিয়ে আসতে বলি, শরীরটা বড্ড ঝিমোচ্ছে। রাম, রাম, আরে মহা মুশকিল তো। রাম, আরে গেল কোথায়? আরাম কেদারা থেকে উঠে দীপক ছাদের কিনারে এসে এদিক ওদিক চেয়ে দেখতে থাকলো। হঠাৎ সে দেখে রাম জমিদার বাড়ির পেছনে হন্তদন্ত হয়ে যাচ্ছে। কি হলো ব্যাপারটা? এভাবে ও এত রাতে কোথায় যাচ্ছে? ব্যাপারটা তো লক্ষ্য করতে হচ্ছে। এই বলে দীপক ছাদের কিনারায় এসে দেখতে থাকলো, কিন্তু তারপর যেই দৃশ্য দেখল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না দীপক। দীপক দেখল রাম রান্নাঘরের ঠিক পেছনে গিয়ে, যেখানে সেই সবজিগুলো আধ খাওয়া অবস্থায় পড়েছিল, সেখানে গিয়ে মাটি খুঁড়ে সব পচে যাওয়া নোংরা সবজি, ডিমের খোলস, মাছের আঁশ খেতে থাকলো পাগলের মতো। সবকিছু খাওয়া শেষে রাম নিজের ধারালো নখ দিয়ে তার নিজের চোখ দুটো খুবলে তুলে নিয়ে নিজের মুখে পুড়ে দিল। দীপক এই দৃশ্য দেখে নিজেকে আর কিছুতেই ঠিক রাখতে পারল না। আমি কি দেখছি? আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এবার হঠাৎ এক পলকে রামের খুবলে যাওয়া চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসে সোজা ছাদের ওপর থাকা দীপকের দিকে চাইল, যেন একখানি তাকেও কি লেখাবে। দীপক সাথে সাথে পেছন ঘুরে দাঁড়ালো। আতঙ্কে তার শরীরের মধ্যে দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল। তাড়াহুড়ো করে দীপক সিঁড়ি বেয়ে নিচে নামলো। কে বাবু, আপনি নেমে গেছেন? রাইতে আপনার জন্য একটু ভাত আর ডিমের ঝোল রান্না করেছিল। দীপক তো অবাক, এসব কি হচ্ছে তার সাথে? এ কি, আমি কি দেখছি? আমি তো একটু আগে ওকে। আরে ও বাবু, কি ভাবতেছেন? হ্যাঁ না না, কিছু না। তুমি একটু আগে কোথায় ছিলে? আর তোমার চোখ? আমি তো আপনার জন্য রান্না করছিলাম বাবু,
ও ও ও আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন বাবু? কোনো প্রমাণ পাবেন নে? হ্যাঁ, কি বললে? কিছু না, বললেন এত রাত্রে কোথায় যাচ্ছেন? না, ওই একটু বাইরের দিকে যাচ্ছিলাম। এত রাইতে বাইরে যাবেন নি বাবু, আমি আপনাকে খাবার দিচ্ছি, খেয়ে নেন। দীপক আর কিছু যেন বলতে পারল না। তার ভেতরে এখন হাজার প্রশ্নের পাহাড় হয়ে রয়েছে। সেদিন রাতে রামের রান্না করা ভাত ও ডিমের ঝোল খেয়ে সে ঘুমিয়ে পড়ে। তখন রাত প্রায় 1:30টা। দীপকের জানলায় একটা শব্দ, ঠিক যেন কেউ হাতে এক গোছা চুড়ি পরে তার আঙুল দিয়ে ঠক ঠক করছে। ঠিক তখনই দীপকের ঘুম ভেঙে গেল। ভেঙে তার কপাল দিয়ে দর দর করে ঘাম ঝরছে। কেমন যেন একটা ব্যবসা গরম অনুভব করছে সে। কে? আমাকে কি কেউ ডাকলো? মনে হলো কি যেন একটা ডাকলো আমাকে। লাইটের সুইচটা অন করে দীপক বিছানা ছেড়ে উঠে এক গ্লাস জল গড়িয়ে খেল। শরীরটা কেমন যেন একটু লাগছে। ঠিক এমন সময় জানালার ঠিক নিচেই একটা সাদা খাম। এ কি? এটা আবার কি? এটা তো... খামটিকে হাতে উঠিয়ে নিয়ে দীপক দেখল একটা চিঠি। চিঠি? এটা তো ঘুমানোর আগেও চোখে পড়েনি। চিঠিটি খুলে নিয়ে দীপক দেখল একটি সাদা কাগজ, তার মধ্যে কেবল লেখা ইতি মণিমালা। এই মণিমালাটা আবার কে? আর এই চিঠিটা এখানে এলোই বা কি করে? না, আমি আর এসব ভাবতে পারছি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। আর এই নামটা কি দিয়ে লেখা? এটা তো কোনো কালি নয়, তবে কি রক্ত? না না না। দীপক হাত থেকে ছুঁড়ে ফেলে দেয় চিঠিটা, তারপর সব নিস্তব্ধ। রাধাকান্ত বাবু, রাধাকান্ত বাবু আছেন নাকি? কি ব্যাপার, কেউ সাড়াও তো দিচ্ছে না। দীপক এক পলক তাকিয়ে দেখল তালাবদ্ধ গেটটির মুখে। এ কি? এ তো তালা দেওয়া। রাধাকান্ত বাবু একবার আমাকে জানিয়ে তো যেতে পারতেন অন্তত। উফ, যাই, আর কি, ঘরে ফিরে যাই। দীপক জমিদার বাড়ি ফেরার পথে পোস্ট অফিসের দিকে গেল। একবার দেখে আসি ডাকবাক্সে কোনো চিঠি এলো নাকি। দীপক ডাকবাক্সের কাছে গিয়ে দেখল একটি চিঠি এসেছে। আজ এতদিন পর একটা চিঠি এলো তাহলে। প্রিয় দীপক দাস। এ কি? এই যে আমার নামে চিঠি, কে পাঠালো? আর আমার এই ঠিকানা তো কারোর জানারই কথা নয়। চিঠিটি খোলা মাত্রই দীপকের চোখ দুটো ভীতি স্বরূপ হয়ে উঠল। এই যে কাল রাতের চিঠিটা, চিঠিটা মানে এইসব আমার সাথে কি হচ্ছে, কেনই বা হচ্ছে? আর ঠিক এরকম সময় পেছন দিয়ে এসে কারোর একটা শীতল স্পর্শ দীপককে আরো কাঁপিয়ে তুলল। হ্যাঁ, কে? হ্যাঁ। খুব ধীরে ধীরে পেছন ফিরে তাকিয়ে দেখে, না, আর কেউ নয়, এ যে সুকান্ত বাবু। কি ব্যাপার দীপক বাবু, আপনার মুখ চোখের অবস্থা এরকম কেন? কাঁপা কাঁপা গলায় দীপক উত্তর দিল, না না, আমি কিছু না তো। সুকান্তবাবুর এমন হাসির শব্দ শুনে আরও যেন দীপকের বুকটা কেঁপে উঠল। আরে দীপক বাবু, আপনাকে দেখেই তো মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন কোনো বিষ নিয়ে। হ্যাঁ, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। কোথায়? কোথায় আবার? আমার বাড়ি, ওখানে বসেই কথা হবে। আসুন।
দীপক সুকান্ত বাবুর সঙ্গে তার বাড়ি গেলেন। বসুন, এ নিন এই জলটা খান। এবার বলুন কি সমস্যা? আসলে হয়েছে কি সুকান্তবাবু, সেদিন আপনার বাড়ি থেকে যাওয়ার সময় আমার সঙ্গে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, যার কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। দীপক সব ঘটনা সুকান্ত বাবুকে খুলে বললেন এবং তারপর দীপক তার পকেট থেকে সেই চিঠিটি বের করে সুকান্ত বাবুর হাতে দিলেন। মণিমালা? হ্যাঁ, ব্যাপারটা যদি একটু খুলে বলেন। কি বা বলি? আচ্ছা বেশ, শুনুন তবে। আজ থেকে প্রায় ৮০ বছর আগের কাহিনী এটা। এই গ্রামের একমাত্র বিত্তশালী বাড়ি ছিল এই জমিদার বাড়ি। প্রতাপ নারায়ণ চৌধুরী, তার স্ত্রী, তার মেয়ে মণিমালা ও তাদের একমাত্র চাকর রাম থাকতো এই বিশাল জমিদার বাড়িতে। আমি তোমার গর্দান নেব। তোমার এত বড় আস্পর্ধা! তুমি এই জমিদার বংশের মেয়ে হয়ে সামান্য এক কাঠুরের প্রেমে হাবুডুবু খাচ্ছ? ছি 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 ছি! আমার সম্মান ধূলিসাৎ করে দিলে তুমি। বাবা, বাবা, আপনি আমার কথাটা একবার শুনুন বাবা। কোনো কথা তোমার শোনা হবে না। এখন তোমার বাবা যা ঠিক করবেন সেটাই হবে। না না বাবা, না না বাবা, না না বাবা। রাম, ডেকে পাঠা ওই সামান্য কাঠুরেকে। আজ আমি ওর গর্দান নেব। না 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 না। প্রতাপ নারায়ণ চৌধুরীর আদেশ অনুযায়ী রাম টানতে টানতে ধরে নিয়ে এলো ওই কাঠুরেকে। কি নাম তোর? আমার নাম নিষাদ, জমিদার বাবু। তোর এত বড় সাহস যে তুই এক সামান্য কাঠুরে হয়ে আমার কন্যার দিকে হাত বাড়াস? আমরা একে অপরকে ভালোবাসি জমিদার বাবু। কি ভালোবাসিস? এই বলে প্রতাপ নারায়ণ চৌধুরী তার কোমরে গুঁজে রাখা মস্ত তলোয়ারটা বার করে এক কোপে নিষাদের ধর থেকে মুন্ডুটা কেটে নামিয়ে ফেলল। নিষাদ! ধর থেকে নিষাদের মুন্ডুটা আলাদা হয়ে মাটিতে পড়ে রইল এবং নিষাদের মুন্ডহীন শরীরটা ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। মণিমালা সেই দৃশ্য সহ্য করতে পারল না। সে তার মায়ের হাত ছাড়িয়ে চিৎকার করতে থাকে, বাবা, আপনি আমার ভালোবাসার মানুষের প্রাণটা নিয়ে কিন্তু ভালো করলেন না। এর ফল আপনাকে পেতেই হবে। আমি অভিশাপ দিলাম, এই জমিদার বাড়ির সব 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 কিছু ধ্বংস হয়ে যাবে। একটা লোকেরও প্রাণ থাকবে না। নৃশংসভাবে মরবে সবাই। গ্রাম পুরো জনশূন্যহীন হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই বলতে বলতে মণিমালা সে তার পিতার হাত থেকে তলোয়ারটা নিয়ে নিজের পেটে তৎক্ষণাৎ ঢুকিয়ে দিল এবং সেও মৃত্যুবরণ করল। লাল রক্তে পুরো জমিদার বাড়ি ভিজে গেল। মণিমালা! কাঁদবে না, একদম কাঁদবে না। এই রকম কন্যা থাকার চাইতে না থাকা ভালো। দরকার নেই আমার এমন কন্যার। রাম, রাম! যথা আজ্ঞা জমিদার বাবু। এদেরকে নিয়ে গিয়ে রেখে এসো জমিদার বাড়ির পেছনে। আর এই গ্রামের কেউ যেন মণিমালা ও নিষাদের নাম উচ্চারণ না করে, তবে আমি তাদেরও গর্দান নেব। এই বলে দিলাম। এরকম পাষাণ হৃদয়ের মানুষ হয়তো খুব কমই দেখা যায়। নিজের কন্যার মৃত্যুতে এতটুকুও শোক প্রকাশ করল না সে। ওদিকে রাম জমিদার বাবুর কথা অনুযায়ী নিষাদ ও মণিমালার দেহ দুটি নিয়ে চলে গেল জমিদার বাড়ির পেছন দিকে। রামের চোখে পড়ল যেন মণিমালার গলার দিকে। মালার গলায় এত সুন্দর একটি সোনার হার, এটা যদি আমি নিয়েও নিই তাহলে তো কেউ আমাকে দেখতে পাবেনি। আর জমিদার মশাই তো এই মৃতদেহ দুটির দায়িত্ব আমারই দিছেন। রামের চোখ দুটি যেন লালসায় পরিপূর্ণ হয়ে উঠল মণিমালার গলার সেই সোনার হারটি দেখে। সে ক্রমশ তার হাত এগিয়ে নিয়ে গেল
মণিমালার গলার দিকে এবং এদিক ওদিক চেয়ে খুব শীঘ্রই সে কাজটি সেরে ফেলল। অর্থাৎ মণিমালার গলা থেকে সেই বিশাল সোনার হারটি নিজের পকেটের মধ্যে ভরে নিল। যাক, আমার কাজ শেষ। না না, শেষ বললে ভুল হবে। এই দেহ দুটোকে আমার আগে মাটি সাফা দিতে হবে এখনই। রাম হাঁপাতে হাঁপাতে একটি শাবলের সাহায্যে মাটি খুঁড়তে থাকল। যাক, এতক্ষণ পর সেই সঠিক শুভক্ষণ এসেছে। এই দেহ দুটোরে এবার মাটি সাফা দেওয়ার পালা। তারপর রাম নিষাদ ও মণিমালার মৃতদেহ দুটোকে মাটি চাপা দিয়ে দিল এবং সেই কার্য সেরে সে জমিদার বাড়ির অন্তর্মহলে ফিরে গেল। জমিদার মশাই, কার্য সম্পন্ন করে এসেছি। বেশ, তুমি এখন এইখান থেকে চলে যাও। তারপর বেশ কয়েক বছর কেটে গেছে, সব নিস্তব্ধ। অর্থাৎ জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী ও তার স্ত্রী কাঞ্চনমালা দেবী বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিলেন এবং বলা চলে তারা তাদের মেয়েকে ভুলেই গিয়েছিলেন তার অপকর্মের জন্য। তবে প্রতাপগড়ের কোনো মানুষই তাদের মুখে নিষাদ ও মণিমালার নাম উচ্চারণ করে না, নিজের গরদান দেওয়ার ভয়। প্রায় বছর 8 পর শুরু হলো আসল খেলা। এতক্ষণ সুকান্ত বাবুর কথা খুব মন দিয়ে শুনছিল দীপক। এখন সে নিজের আড়মোড়া ভেঙে সুকান্ত বাবুকে জিজ্ঞাসা করে উঠল, চিঠি? কি চিঠি? শুনুন তবে। সেই চিঠিতে কেবল লেখা ছিল রক্তাক্ত অবস্থায় মণিমালার নাম। ওই ডাক বাক্সে প্রায়ই সেই চিঠিটি আসত এবং একটি যুবক সেই চিঠিটি উদ্ধার করে নিয়ে যেত। গ্রামের অনেকেই দেখেছে সেই দৃশ্য, কিন্তু সেই যুবকের মুখ কেউ কখনো দেখার সুযোগ পায়নি। এইরকমই একদিন রামু জমিদার বাড়ি থেকে একদিন শুনতে পায় জমিদার বাড়ির ঠিক রন্ধনশালার পেছনে মাটির তলায় চাপা দেওয়া রয়েছে 5 হাঁড়ি মোহর। আমাকে ওই মোহরগুলো চুরি করে আনতেই হবে, যে করেই হোক। এই সুযোগ হাতছাড়া করা যাবে নি। আর দেরি না, আজ রাতের আন্ধারেই কাজ সেরে ফেলতে হবে। সেই দিন ছিল অমাবস্যার রাত। রাম জমিদার বাড়ির রন্ধনশালার পেছন দিকে গেল। এখানে মনে হয় লুকোনো রয়েছে সেই মোহর। রাম শাবল দিয়ে মাটি খুঁড়তে থাকল মোহরের লোভে। আর কতটা কে জানে। হঠাৎ সে বুঝতে পারে কিছু একটা জিনিস ক্রমশ উকি মারছে মাটি ভেদ করে। সে তার হাত দিয়ে সেই অজানা জিনিসটিকে কলস ভেবে টান দেয়, আর তারপর ঘটল সেই ঘটনা। রামুর হাতে উঠে এলো নিষাদের মুন্ড। না না না, এটা 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 কি করে সম্ভব? সেই দেহ তো আমি ওদিকে। না না, ভয়ে তার প্রাণটা শুকিয়ে এলো। এত বছর পরেও মুন্ডুটি দেখে মনে হচ্ছে যেন পুরো জ্যান্ত। ঠিক সেই সময় রাম পেছন ফিরে পালাতে যাবে, আর মণিমালা কোথায় পালাবি? কোথায়? সামনে নিষাদের মুন্ডহীন দেহ ও মণিমালা দাঁড়িয়ে রয়েছে রামের সামনে। বলেছিলাম না সবাইকে শেষ করব। সেই সময় চলে এসেছে। সবার আগে তোকে শেষ করব, তোকে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ নেই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মণিমালা তার ধারালো দুটি নখ দিয়ে রামের গলা টুটি চিপে ধরে এবং রাম মারা যায়। তারপর
সব নিস্তব্ধ। রামের এমন মৃত্যুর কারণ খুঁজে পেল না কেউ। তারপর থেকে এক এক করে ধ্বংস হতে থাকলো সব। গ্রামের প্রত্যেকটি মানুষ নৃশংসভাবে খুন হতে থাকলো। গ্রামের যত্রতত্র পড়ে থাকতে দেখা গেল মানুষের মুন্ড, কোথাও বা তাদের দেহ। এভাবে প্রতাপগড় গ্রাম পুরো জনমানব শূন্যহীন হয়ে গেল। জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী বড্ড চিন্তায় পড়ে গেলেন। এখন এই প্রতাপগড়ে কেবল ধু ধু করছে জমিদার বাড়িটি ও সেই বাড়িতে উপস্থিত প্রতাপ নারায়ণ চৌধুরী ও তার স্ত্রী। আমি কিছুই বুঝতে পারছি না, এটা কি হচ্ছে, কেন হচ্ছে? আমি কি এই বিপদ থেকে... তবে তবে এ কি, তবে কি এবার আমাদের পালা? না না, এ তুমি কি বলছো? তোমার মনে নেই যে এসব মণিমালার অভিশাপ? কি বললে? তুমিও মেয়ের নাম মুখে উচ্চারণ করলে? প্রবল ক্রোধে জমিদার প্রতাপ নারায়ণ তার সেই বিশাল তলোয়ার দিয়ে এক কোপে ধর থেকে মুন্ড আলাদা করে দেন তার স্ত্রীর। আমার সামনে কেউ ওই মেয়ের নাম উচ্চারণ করলে তার এই রূপ অবস্থাই হবে। এবার যে তোমার ধ্বংসের পালা, তোমার ধ্বংস করে দেব আমি, এই জমিদার বাড়ি ধ্বংস করে দেব। এই বলে মণিমালা ও নিষাদ মিলে জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীকে টানতে টানতে নিয়ে যায় সেইখানে যেখানে একসময় তাদের মাটি চাপা দিয়ে এসেছিল রাম। না না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি, ছেড়ে দে। বিভৎস চেহারার সেই দুটি মূর্তি। মণিমালার পেটের কাছে কোনো মাংসের অস্তিত্ব নেই। তার সারা শরীর থেকে মনে হচ্ছে যেন গলে গলে পড়ছে মাংস। মণিমালা আর মুন্ডহীন সেই নিষাদের ভয়ঙ্কর চেহারার দেহ দুটি মিলে প্রতাপ নারায়ণ চৌধুরীকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দিল। আমি প্রতিশোধ নিয়েছি, আমি প্রতিশোধ। আর কেউ তোমাকে আমাকে আটকে রাখতে পারবে না। তারপর খা খা করছে এই প্রতাপগড়। জনমানবহীন সেই প্রতাপগড়ে একটা পশু পাখিরও অস্তিত্ব মেলে না। বেশ কয়েক বছর পরে সেই জমিদার বাড়িতে এসে আশ্রয় নিলেন রাধাকান্ত বাবু। সে নিজেকে এই জমিদার বাড়ির এক বংশধর বলে পরিচয় দেন এবং দলিলপত্র অনুযায়ী সবটা নিজের নামে করে নেন। তারপর বেশ কিছুদিন সে ওই বাড়িতেই থাকেন এবং গ্রামে আবারও নতুন করে আশ্রয় নেয় অনেক মানুষ। বেশ কিছুদিন ভালোই চলছিল, কিন্তু একদিন ঘটতে শুরু করলো সেই ঘটনা। কাঁপা কাঁপা গলায় দীপক বলে উঠল, কোন ঘটনা? গ্রামের গবাদি পশুগুলোকে সবাই মাঠে বেঁধে রেখে যেত তাদের ঘাস খাওয়ার জন্য, কিন্তু যখন দুপুর গড়িয়ে বিকেলবেলা তাদের নিতে আসতো তখন আর কোনো পশুই থাকতো না। তারপর তো আমি কি দেখেছি বাকিটা আপনাকে বললামই। তবে এই রাম কে? সুকান্তবাবুর কণ্ঠে আবারও সেই ভয়ার্ত হাসিটা শুনে দীপক চমকে ওঠে। আপনি এরকম হাসছেন কেন? না না না, কিছু না। তাহলে ওই রাধাকান্তবাবু ওর তার স্ত্রী কোথায় গেলেন? আজ ভরা অমাবস্যা, সেই সন্ধিক্ষণ। আপনি নজর রাখুন জমিদার বাড়ির দিকে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দীপক সুকান্তবাবুর কথা শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর সে নিজেই বলে উঠল, আজ আমি উঠি, পরে কথা হবে। বেশ বেশ। তখন মধ্যরাত, ভরা অমাবস্যার পূর্ণ চন্দ্রগ্রহণ। রামও জমিদার বাড়িতে নেই। দীপক একলা বেরিয়ে জমিদার বাড়ির আড়ালে দাঁড়িয়ে রইল। না, আজ আমাকে এই জমিদার বাড়ির রহস্য উন্মোচন করতেই হবে।
হঠাৎ দীপক দেখতে পায় একজন লাল রঙের ধুতি পরিহিত লোক খুব জোরে পা চালিয়ে জমিদার বাড়ি পেছন দিকে যাচ্ছেন। উনি কি? দীপক খানিকটা এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করল। এ কি, এই যে রাধাকান্ত বাবু, এই রাতে রাধাকান্ত বাবু কোথায় যাচ্ছেন? তারপর দীপক যেই দৃশ্য দেখল সে তার জীবনেও হয়তো ভুলতে পারল না। দীপক দেখল রাধাকান্ত বাবু সেই জমিদার বাড়ির রন্ধনশালায়। এ কি, রাধাকান্ত বাবু ওই দিকে কেন যাচ্ছেন? তারপর দীপক যা দেখল তার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য হলো। দীপক দেখল রাধাকান্ত বাবু জমিদার বাড়ির পেছন দিকে গিয়ে 2 হাত দিয়ে প্রাণপণে মাটি ঘুরতে লাগলো। রাধাকান্ত বাবু কি করছেন? এটা কেনই বা করছেন? তারপর রাধাকান্ত বাবু মাটি ঘুরতে ঘুরতে একসময় বেরিয়ে এলো 2 দেহের কঙ্কাল। সেই কঙ্কাল দুটিকে রাধাকান্ত বাবু তার হাতে থাকা একটা ঘটির থেকে জল নিয়ে স্নান করালেন এবং তাদেরকে রক্ত মাংস গ্রহণের জন্য বিভিন্নভাবে ডাকতে থাকেন। ঠিক তৎক্ষণাৎ এক প্রবল ঝোড়ো হাওয়া সবকিছু যেন উড়িয়ে নিয়ে গেল, চারিদিকে ধুলোর আস্তরণে ঢেকে গেল। আর তখনই এক বিকট হাসি সেই ভয়ঙ্কর চেহারার 2টি আত্মা হামলে পড়ল সেই রক্ত মাংস গ্রহণের জন্য। আমি কি দেখছি? কি এইসব দেখছি আমি? দীপক সেই সকল দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারল না। তার আতঙ্কে ভয়ে নিজের প্রাণ হারাবার জোগাড় হলো। এখন আমি কি করব? কি করব? আমি রাধাকান্ত বাবুর সাথে কথা বলবো? না না না, এখন নয়। এবার তোমরা নিস্তার দাও, এবার নিস্তার দাও। আমরা কাউকে নিস্তার দেব না। এই গ্রাম আবারও ধ্বংস করতে আমরা ফিরে আসছি। তারপর মণিমালা ও নিষাদের আত্মা দুটো মিলিয়ে যায় বাতাসে এবং রাধাকান্ত বাবু ও কঙ্কাল দুটিকে আবারও মাটির তলায় রেখে দিয়ে ফিরে যেতে থাকে। আর ঠিক এমন সময় দীপক এসে রাধাকান্ত বাবুর কাঁধে হাত রাখে। রাধাকান্ত বাবু? কে? আমি দীপক। আপনি এত রাতে এখানে, আর ওদিকে আপনার বাড়িতে যে তালা বন্ধ। আপনি কিন্তু আমার থেকে কিছু লুকোতে পারবেন না রাধাকান্ত বাবু, আমি সব দেখেছি। আপনি আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, আমি সব বলছি। তারপর দীপক রাধাকান্ত বাবুর সঙ্গে তার বাড়ি গেলেন। বংশ পরম্পরায় এই জমিদার বাড়িটি আমার, কিন্তু এক রহস্য আছে। আপনি নিশ্চয়ই সব জানেন, সুকান্তবাবু আপনাকে বলেছে। হ্যাঁ, কিন্তু আপনি আপনার স্ত্রীকে? হ্যাঁ, নিষাদ আর মণিমালা শান্তিতে থাকতে দিত না আমাদের। তারা রক্ত চাইতো, মাংস চাইতো। ওই বাড়ি অভিশপ্ত। প্রতাপ নারায়ণ চৌধুরীর মৃত্যু, তার স্ত্রীর মৃত্যু, সবটা মিলিয়ে ওই বাড়ি অভিশপ্ত। আমি ও আমার স্ত্রী ও আমাদের একটা মেয়ে থাকতাম ওই জমিদার বাড়িতে, কিন্তু তারপর ওরা দুজনে আমার মেয়ের প্রাণ নেয়। তারপর আমরা এখানে চলে আসি, আর তবুও ওরা আমাদের পিছন ছাড়ে না। এই গ্রামের সকল পশুদের গ্রহণ করতে থাকে একের পর এক। তারপর একদিন আমি আমার নিজের স্ত্রীর প্রাণ নিয়ে ওদেরকে সমর্পণ করি এবং ওরাও আমাকে খুবলে খেয়েছে। দীপক যেন রাধাকান্ত বাবুর এই শেষ কথাটাই কেঁপে উঠল। তার মানে? দীপক পেছনে তাকিয়ে দেখে সুকান্ত বাবুর আধ খাওয়া চেহারাটা
তার পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং সামনে দাঁড়িয়ে রয়েছে রাধাকান্ত বাবু, বিকট চেহারা এবং লাল রক্তাক্ত দুটি চোখ। আমার সাথে কি হচ্ছে? কে আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক এই রকম সময় এক ঝোড়ো বাতাসের মাধ্যমে উপস্থিত হয় মণিমালার রক্তাক্ত প্রেতাত্মা এবং সঙ্গে নিষাদের মুন্ডহীন দেহ। না না না, এ আমার সঙ্গে কি হচ্ছে? না। ঠিক এই রকম সময় রাম এসে যেন দীপকের সামনে দাঁড়ালো। রামের চোখ দুটো পুরো খুবলে খাওয়া, ঠোঁটের বাইরে দিয়ে বেরিয়ে এসেছে ধারালো দুটি দাঁত। আমাদেরকে যেমন কেউ বাঁচতে দেয়নি, আমিও কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। আমরা কেবল আমি আর নিষাদ এই জমিদার বাড়িতে বেঁচে থাকবো। এই বলে ওরা সবাই মিলে হামলে পড়ল দীপকের দেহের ওপর। সবাই মিলে দীপকের দেহটা ছিঁড়ে খুবলে খাবে। ঠিক এরকম সময় দীপক সবাইকে ছিটকে দিয়ে এক দৌড়ে বেরিয়ে পড়ল। সে দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো, আমাকে চলে যেতে হবে এখান থেকে, আমাকে এই গ্রাম ছাড়তে হবে। দীপক ঘুরে ফিরে যেন সেই জমিদার বাড়ির পেছন দিকের মাঠে গিয়ে পৌঁছালো। আমি কোথায় আসলাম? আমার তো মনে হচ্ছে আমি এই জমিদার বাড়ির। ঠিক এই রকম সময় সেই মাঠের ভেতর থেকে উঠে এলো সেই ভয়ঙ্কর পা, খুবলে খাওয়া বড় বড় নখ, চামড়াগুলো ঝলসে গেছে। সেই পা দীপককে জড়িয়ে ধরল এবং টেনে নিয়ে গেল মাটির নিচে। কিছুক্ষণ পর কেবল দীপকের হাড়গোড় পড়ে রইল মাটির উপর। এবার সেখানে সেই ঝোড়ো হাওয়ার মতো উপস্থিত হলো নিষাদের মুন্ডহীন দেহ ও মণিমালার রক্তাক্ত অশরীরী। এই জমিদার বাড়িতে আর এই প্রতাপনগরে যেই পা রাখবে তারই এমন অবস্থা হবে। আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, গল্প শুনবেন।